দুটো রকম সার্কিট থাকে। একদিকে হচ্ছে কন্ট্রোল সার্কিট, যেটা কিনা খুব লো ভোল্টেজ লো কারেন্টে অপারেট করা হয়, সেখান থেকে সিগন্যালগুলো পাঠানো হয়। এবং আমাদের উল্টো পাশে থাকে হচ্ছে পাওয়ার সার্কিট, অর্থাৎ সেখানে কিনা হাই ভোল্টেজ আর হাই কারেন্ট থাকে। কেন? কারণ আমাদের ফোর হুইলারের ক্ষেত্রে দেখবেন ব্যাটারির যে রেটিং থাকে বা লোড মানে যে মোটরের যে পাওয়ার রেটিং থাকে সেগুলো অনেক হাই থাকে, তাই না? তো এই হাই পাওয়ার সোর্সেও হাই পাওয়ার লাগবে, টার্গেট মানে লোড যে থাকে মোটর তাতেও হাই পাওয়ার লাগবে। সুতরাং এই যে এত পাওয়ার প্রডিউস করার জন্য, মানে এত পাওয়ার হিউজ পাওয়ারকে কন্ট্রোল করার জন্য আমাদেরকে যেটা লাগে সেটা হচ্ছে কন্ট্রোল সার্কিট, অর্থাৎ যে মাইক্রো কন্ট্রোলার বা আমরা যে সিগন্যাল যাবতীয় যা ইউজ করি যেগুলো কম ভোল্টেজে, অর্থাৎ আমরা বলতে পারি যে 0 থেকে 12 ভোল্টেজের মধ্যে বা 5 ভোল্টের মধ্যে যে ভোল্টেজের মধ্যে যে সার্কিটগুলো অপারেট করে সেইগুলো হচ্ছে আমাদের কন্ট্রোল সার্কিট। এবং এই কন্ট্রোল সার্কিটের যে সিগন্যাল মাইক্রো কন্ট্রোলার থ্রু দিয়ে পাস করানো হয়, সেই মাইক্রো কন্ট্রোলার আউটপুটে গিয়ে কিন্তু আলটিমেট এই সিগন্যালটা পাওয়ার সার্কিটেই পাঠায়। অর্থাৎ আমরা বলতে পারি যে কন্ট্রোল সার্কিট কন্ট্রোল করে পাওয়ার সার্কিটটা, ঠিক আছে? এখানে দেখবেন অ্যান্সারে খুব সহজভাবে লেখা রয়েছে যে পাওয়ার সার্কিট ইজ অ্যান ইলেকট্রিক্যাল সার্কিট দ্যাট ট্রান্সমিট হাই ভোল্টেজ, অর্থাৎ হাই ভোল্টেজ এবং হাই কারেন্টের কথা বললাম, পাওয়ার সোর্স থেকে লোডে টু পারফর্ম দ্য ওয়ার্ক, ঠিক আছে? এবার এখানে যেটা লেখা আছে এরকমভাবেই আপনাদেরকে লিখতে হবে, এরকম কোনো মানে নেই। কিন্তু আপনাদের একটা স্যাম্পল অ্যান্সার দেওয়া রইলো যাতে আপনারা পড়ে অ্যান্সারটা রেডি করতে পারেন, আপনারা নিজের ভাষাতেও লিখতে পারেন, ঠিক আছে? যে পাওয়ার সার্কিট কি বুঝলেন এবং এই পাওয়ার সার্কিটে কী কী কম্পোনেন্ট থাকতে পারে, যে কোনো দুটো কম্পোনেন্টের নাম জিজ্ঞেস করা হয়েছে। এখানে আমাদের মেনলি পাওয়ার সোর্স লোড দিয়ে রেখেছি আমরা। ইভির পার্সপেক্টিভে যদি বলি, লোড তো আমাদের কী হবে, আমাদের হাই ভোল্টেজ ব্যাটারি থাকবে, আর লোড সোর্স হিসাবে হাই ভোল্টেজ ব্যাটারি থাকবে, আর লোড হিসাবে আমাদের যে আমাদের সিঙ্ক্রোনাস মোটর পড়েছি আমরা, ঠিক আছে, সেই মোটর থাকবে। ফোর হুইলারের ক্ষেত্রে যে মোটর ইউজ করা হয়, আনমিউট করে বলবেন। এগুলো হচ্ছে দুটো কম্পোনেন্ট মেনলি বলা হলো যে পাওয়ার সার্কিটের ক্ষেত্রে কী কী কম্পোনেন্ট থাকে। ক্লিয়ার? পাওয়ার সার্কিটের ক্ষেত্রে আর কি কম্পোনেন্ট আপনারা লিখতে পারেন, অ্যাড করতে পারি এখানে? কেউ একজন বলুন মাথায় কি কি আসছে। এই ব্যাটারি আর মোটর মানে সোর্স আর লোড, এই দুটো ছাড়া আমাদের পাওয়ার সার্কিটের মধ্যে আর কি কি কম্পোনেন্ট পড়ে? যে কেউ, অনিমেষ বাবু, আবিরলাল, আমি একটু আমি আর্মি পুলিশ শুনে যাবেন একটু। হ্যাঁ বলুন, শুনতে পাচ্ছি না। আমি একটু ট্রাভেল করছি, গাড়িতে আছি। আচ্ছা আচ্ছা, জমা যাচ্ছে। আর কেউ বলতে পারবেন যে আর কি কি কম্পোনেন্ট থাকে আমাদের পাওয়ার সার্কিটে? বলতে স্যার লাইট আর হর্ন। হর্ন আর লাইট, হ্যাঁ ঠিক, কিছুটা ঠিক। আর মেনলি হচ্ছে আমাদের বলতে হবে যে চার্জারের পার্টটা, অনবোর্ড চার্জার যেটা হয়, ঠিক আছে? তারপরে চার্জার থাকে, আপনাদের ডিসি টু ডিসি কনভার্টার পড়েছেন, ঠিক আছে? বা ইনভার্টারও থাকে, ইনভার্টার থাকে অনেক সময় আমরা দেখেছি, মানে মোস্ট অফ দ্য কেস আমাদের ইনভার্টার তো লাগেই, এসিতে কনভার্ট করি তখন। মোটরটা তো এসিতে চলে, জানেন সবাই, এসি মোটর। সেকেন্ড হচ্ছে আমাদের লাগে হচ্ছে আচ্ছা, ইনভার্টার না লিখে এটাকে পাওয়ার ইনভার্টার বলতে হবে, ঠিক আছে? কারণ এটা হাই পাওয়ারে অপারেট করে, পাওয়ার ইনভার্টার। তারপরে ধরুন অনবোর্ড চার্জার, এটাও আমাদের হচ্ছে পাওয়ার সার্কিটের মধ্যে পড়বে। এছাড়া আমাদের ডিসি টু ডিসি কনভার্টার, ঠিক আছে? এইগুলো কিন্তু পাওয়ার সার্কিটের কম্পোনেন্ট, ঠিক আছে? আচ্ছা, এরপরে হচ্ছে চলে আসছি কন্ট্রোল সার্কিট। তো কন্ট্রোল সার্কিটে আমাদের, কন্ট্রোল সার্কিট মানে একটু আগে বললাম যে আমাদের লো ভোল্টেজে সার্কিট যেটা অপারেট করা হয়, মানে পাওয়ার সার্কিটটাকে কন্ট্রোল করার জন্য যে সার্কিট আমরা ইউজ করি সেইটাকে হচ্ছে আমরা বলছি কন্ট্রোল সার্কিট, ঠিক আছে? আচ্ছা, পাওয়ার সার্কিটে তাহলে কি কি কম্পোনেন্ট, কন্ট্রোল সার্কিটে কি কি কম্পোনেন্ট থাকে? এখানে দুটো কম্পোনেন্ট বলা আছে, স্টার্ট বাটন আর স্টপ বাটন, আর হচ্ছে কন্ট্যাক্টর কয়েল, ঠিক আছে?
এটা আমাদের একটা ইলেকট্রিক নর্মাল যে সার্কিট হয়, নর্মাল ইলেকট্রিক সার্কিটে যদি কথা বলি, সেখানে আমাদের যে যে কম্পোনেন্টগুলো লাগে সেই কম্পোনেন্টগুলো এখানে দেওয়া রয়েছে। এবার আপনি চাইলে আরও কিছু ইনক্লুড করতে পারেন, বা নিজের মতো ইভির ক্ষেত্রে আপনি যদি বলেন যে হ্যাঁ মাইক্রো কন্ট্রোলার দিয়ে যে আমরা অপারেট করি, তার জন্য আমাদের কি লাগে, রিলেটাকে কিন্তু আমরা এর মধ্যে রাখবো না কন্ট্রোল সার্কিটের মধ্যে, কারণ রিলে হচ্ছে কমিউনিকেশনের মাধ্যম হিসাবে ইউজ করা হয়। কন্ট্রোল সার্কিট আর পাওয়ার সার্কিটের মাঝে কমিউনিকেট করে রিলে, কিন্তু রিলেটাকে আমরা এর মধ্যে রাখতে পারবো না। আমাদের নর্মাল স্টার্ট স্টপ সুইচ বাটন, এছাড়া আমাদের যে থাকে ধরুন ইয়ে থাকে, কি বলে ওটাকে, সেন্সার থাকে, যে যে সেন্সারগুলো ধরুন হিট টেম্পারেচার সেন্সার হলো, বা হচ্ছে আমাদের এই যে কি বলবো, হল ইফেক্ট সেন্সার থাকে। এই সেন্সার থেকে আমাদের ডেটাটা কোথায় রিড হয়, মাইক্রো কন্ট্রোলারে। তো এই যে ফিডব্যাক মেকানিজমটা থাকে, মাইক্রো কন্ট্রোলার ইটসেলফ ইজ এ পার্ট অফ কন্ট্রোল সার্কিট। ঠিক আছে, আর কি কি বলতে পারি, কেউ একজন বলুন। BMS কেউ একজন বলুন। বলছি স্যার BMS বিএমএস ফোর হুইলারের ক্ষেত্রে আমরা কন্ট্রোল সার্কিট, মানে বিএমএস এর ক্ষেত্রে কি হয়, ফোর হুইলারের বিএমএস এর মধ্যে আমরা যে ম্যাক্সিমাম কারেন্ট লিমিট, ম্যাক্সিমাম ভোল্টেজ লিমিট, সেইটা আমরা করতে পারি, কিন্তু ব্যাটারি ভোল্টেজ তো অনেক বেশি না। বিএমএস এর ক্ষেত্রে আমরা লিখতে পারি যে শুধুমাত্র যে কমিউনিকেশন আর কি, মানে লিমিট সেল লিমিট, প্রত্যেকটা সেলের মধ্যে যে কত ভোল্টেজ, কত টেম্পারেচার, কত কারেন্ট গেল, সেইটার লিমিট করার জন্য আমরা যে কন্ট্রোল সার্কিট ইউজ করি, সেইটা আমরা এর মধ্যে পার্টে রাখতে পারি। ঠিক আছে, ভোল্টেজ, কারেন্ট, টেম্পারেচার, এগুলো ক্লিয়ার। ম্যাক্সিমাম লিমিট আর কি, ম্যাক্সিমাম লিমিটটাকে কন্ট্রোল করার জন্য আমরা যেটা ইউজ করি বিএমএস এ, সেটা হচ্ছে কন্ট্রোল সার্কিটের পার্ট। এছাড়া আমাদের থার্মাল কন্ট্রোল ইউনিট থাকে, টিসিইউ, এটা পড়িয়েছিলাম আপনাদেরকে। থার্মাল কন্ট্রোল ইউনিট পুরো ফোর হুইলার জুড়েই আমাদের টেম্পারেচার বা কন্ট্রোল করার জন্য থার্মাল কন্ট্রোল ইউনিট আলাদা করে থাকে। আর কি থাকে, এমসিইউ থাকে, মোটর কন্ট্রোল ইউনিট থাকে, আর ভিসিইউ থাকে, ভেহিকেল কন্ট্রোল ইউনিট। এগুলো আলাদা আলাদা পার্ট, তিনটে মূলত পার্ট থাকে, ভিসিইউ ভেহিকেল কন্ট্রোল ইউনিট, এমসিইউ মোটর কন্ট্রোল ইউনিট, আর টিসিইউ থার্মাল কন্ট্রোল ইউনিট। ঠিক আছে, এই তিনটে আলাদা আলাদা কন্ট্রোল ইউনিটের মধ্যে পড়ে ফোর হুইলারের ক্ষেত্রে। ক্লিয়ার। এছাড়া সেন্সার কী কী থাকে, অ্যাক্সিলারেটার সেন্সার থাকবে, ব্রেক সেন্সার থাকবে, তারপরে কারেন্ট ভোল্টেজ সেন্সার থাকবে, আর কিছু ইন্টারলকিং থাকবে, যেমন মানে কন্ট্রোল করার জন্য লো ভোল্টেজ বা হাই ভোল্টেজ কন্ট্রোল করার জন্য তাদের কিছু থাকবে। এগুলো আলাদা আলাদা আপনার নিজের মতো লিখতে পারেন। মূলত হচ্ছে এই কম্পোনেন্টগুলো আমরা কন্ট্রোল সার্কিটে ইউজ করি ফোর হুইলারের ক্ষেত্রে। ঠিক আছে, এরপরে হচ্ছে চলে আসছি 5 নম্বর প্রশ্ন, হোয়াট ইজ দ্য ফাংশন অফ দ্য ব্যাটারি প্যাক ইন ইলেকট্রিক ভেহিকেল। ব্যাটারি প্যাকের কাজ কি আমরা সবাই জানি, যে ব্যাটারি প্যাক ইলেকট্রিক এনার্জি স্টোর করে রাখে। ব্যাটারি প্যাক স্টোর ইলেকট্রিক এনার্জি অ্যান্ড সাপ্লাই পাওয়ার টু ইলেকট্রিক মোটরে সাপ্লাই করে। এছাড়াও আলাদা আলাদা যে ভেহিকেল সিস্টেমগুলো থাকে, যেমন আপনাদের এই যে আবিল্লাল বলছিল একটু আগে বোধহয়, যে আমাদের লাইট, গাড়ির যে টোটাল সামনের লাইট, পেছনের লাইট, ইন্ডিকেটার, এইসব লাইটে যে পাওয়ার সাপ্লাই করা হয়। তারপরে গাড়ির যে কুলিং সিস্টেম থাকে, সেই কুলিং সিস্টেম একটা মোটরের মাধ্যমে চলে, সেটা প্লাস হচ্ছে আমাদের ধরুন যে ইন্টারনাল যাবতীয় হচ্ছে যা টুকটাক সাপ্লাইয়ের জন্য গাড়ির ভেতরে যে ওয়্যারিং থাকে 12 ভোল্টের সাপ্লাই, সেই সাপ্লাইয়ের জন্য পাওয়ারটা কোথা থেকে নেয়, সমস্ত যাবতীয় যা পাওয়ার কিন্তু এই ব্যাটারি স্টোরেজ ইউনিট থেকেই আসে। ঠিক আছে, তো এইটা হচ্ছে ব্যাটারি প্যাকের মূল কাজ, এটা আমরা সবাই জানি। এবার বলছে নেম এনি টু কম্পোনেন্ট অফ ইলেকট্রিক ভেহিকেল, এটা তো সবাই অ্যান্সার দিতে পারবে, মোটর আর ব্যাটারি প্যাক, এটা মূলত। আরও অনেক কম্পোনেন্ট আছে। এবার ফোর হুইলারের ক্ষেত্রে যদি বলা হয়, ফোর হুইলারের ক্ষেত্রে ট্র্যাকশন মোটর থাকে। তাহলে ট্র্যাকশন মোটরে আমরা ঢুকছি প্রথমে, হোয়াট ইজ দ্য পারপাস অফ ইনসুলেশন রেজিস্ট্যান্স টেস্টিং ইন এসি মোটর। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ইনসুলেশন রেজিস্ট্যান্স টেস্টিং এটা কোথায় কেন করা হয়। কারণ আমাদের এসি মোটর আমরা সবাই জানি যে এসি মোটরের ক্ষেত্রে পাওয়ার রেটিংটা খুব হাই,
এবার কোনোভাবে যদি কারেন্ট লিক করে, অর্থাৎ আমাদের যে ওয়াইন্ডিং আছে সেই ওয়াইন্ডিং এর বাইরে যদি আমরা ইনসুলেশন প্রপারলি না দিই, তাহলে কি হবে, কারেন্ট লিক করবে। কারেন্ট লিক করে সেটা বডিতে কোনোভাবে লিক করলে সেখানে আনুষঙ্গিক যাবতীয় যা ওয়্যারিং থাকবে বা যাবতীয় কিছু কন্ট্যাক্ট পয়েন্ট থাকলে সেখান দিয়ে কারেন্ট ফ্লো করে তখন ড্যামেজ করে দিতে পারে বা কোনোভাবে আগুন টাগুন ধরে যেতে পারে। তো সেই কারণে যাতে কোনোভাবে লিকেজ কারেন্ট ফ্লো না করে, ইনসুলেশনটাকে আমাদেরকে ভালো করে দিতে হবে এবং ইনসুলেশন দেওয়ার পরে সেই ইনসুলেশনটাকে টেস্ট করতে হবে। লেখাই আছে এখানে যে ইনসুলেশন রেজিস্ট্যান্স টেস্টিং চেক দ্য কন্ডিশন অফ মোটর ইনসুলেশন অ্যান্ড ডিফেক্ট লিকেজ কারেন্ট, ঠিক আছে, অর ইনসুলেশন ফেলিওর, মানে ইনসুলেশন ফেল করে গেলে তবেই কারেন্টটা লিকেজ কারেন্ট ফ্লো করবে, সেইটা টেস্ট করা হয় আগে, তারপরে এসি ট্রাকশন মোটরটাকে গাড়িতে ফিট করা হয়। এই ইনসুলেশন রেজিস্ট্যান্স টেস্টিং অনেক কিছু টেস্ট থাকে, তার মধ্যে ইনসুলেশন রেজিস্ট্যান্স টেস্টিংটা হচ্ছে কিন্তু একটা ভাইটাল টেস্টিং ফর সেফটি পারপাস, ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে তারপরে 8 নম্বর প্রশ্ন যেটা আছে যে নেম এনি টু কমন ফল্ট ইন এসি ট্রাকশন মোটর। এবার ট্রাকশন মোটরের দুটো ফল্ট মেনলি, প্রথমত হচ্ছে আমাদের ওয়াইন্ডিং শর্ট সার্কিট হয়ে যেতে পারে, একটা প্রথম ফল্ট। সেকেন্ড ফল্ট হচ্ছে বিয়ারিং ফেলিওর। বিয়ারিংয়ে আমরা বিয়ারিং ফেলিওর হলে আমরা বুঝতে পারবো কখন অনেক সময় জ্যাম হয়ে যায় বা অনেক সময় দেখবো আওয়াজ আসে, বিয়ারিং তো একদিনে চট করে ফেলিওর হয়ে যায় না, অনেক সময় আওয়াজ আসবে, তখন মোটর খুলে প্রপারলি বিয়ারিংয়ে যে গ্রিজ থাকে, মানে যেটা আমাদের লুব্রিকেটিং মিডিয়াম থাকে, সেই লুব্রিকেটিং মিডিয়ামটাকে আবার রিপ্লেস করে দিলে বিয়ারিংটা আবার ঠিক হয়ে যায়। তো বিয়ারিং থেকে যদি আওয়াজ আসে সেটা আগে থেকে আমাদেরকে হ্যান্ডেল করতে হবে, এগুলো আমরা জানি। এটা ছাড়াও আর কি কি ফেলিয়ার হতে পারে এসি ট্রাকশন মোটরে, আপনাদেরকে 2 নম্বরের প্রশ্ন যেহেতু 2 লিখতে হবে। এটা ছাড়াও আর কি কি ফল্ট হতে পারে ট্রাকশন মোটরের ক্ষেত্রে? কেউ একজন বলতে পারবেন? একটু আগেই বলছিলাম, একটু আগে যে প্রশ্নটা আলোচনা করলাম যে ইনসুলেশন ফেলিওর, ঠিক আছে, এটাকে আমরা বলি অনেক সময় ইনসুলেশন ব্রেকডাউন। ধরুন অনেক ইনসুলেশন হয়তো প্রথমে টেস্ট করে আমরা ঠিকঠাক করে ঢুকিয়েছি মোটরটাকে, তারপরে কি হয় অনেক সময় হিটের কারণে ইনসুলেশন ড্যামেজ হয়ে যায়, ঠিক আছে, ইনসুলেশন ব্রেকডাউন বলা হয় তখন এটাকে। আচ্ছা, আর কি হতে পারে? বিয়ারিং ফেলিওর হতে পারে, বিয়ারিং ফেলিওর তো দেওয়া আছে। আর একটা কি মোটরের ক্ষেত্রে? আচ্ছা হ্যাঁ, সেন্সার। মোটরের ক্ষেত্রে সেন্সার একটা খুব মারাত্মক ইম্পর্টেন্ট জিনিস। কেন? কারণ আমরা যে স্পিড কন্ট্রোলটা করি, স্পিড কন্ট্রোলটা কিসের মাধ্যমে করি? মাইক্রো কন্ট্রোলের মাধ্যমে করি। সেই মাইক্রো কন্ট্রোলারে কী করে বুঝবে যে মোটর স্পিডে ঘুরছে না আস্তে ঘুরছে? তার জন্য আমাদের মোটরে কিন্তু সেন্সার থাকে, যে মোটরের স্পিড কত, টেম্পারেচার কত, এইসব রিডিংগুলো মোটরে কিন্তু আলাদা করে সেন্সার দেওয়া থাকে। সেই সেন্সারগুলো ডেটা রিড করে কিন্তু এসে মাইক্রো কন্ট্রোলারে পাঠায়। ক্লিয়ার? তাহলে মোটরের যে স্পিড কত বা মোটরের হচ্ছে হিট মানে টেম্পারেচার বেড়ে গেছে কিনা, এইসব জিনিসপত্রগুলো কিন্তু মাইক্রো কন্ট্রোলারের থ্রু দিয়েই আমরা দেখতে পাই। যে ডিসপ্লে বা যা কিছু থাকে সেটা কিন্তু মাইক্রো কন্ট্রোলার রিড করে সেই রিডিংটা আপনাকে স্ক্রিনে দেখায়। তাহলে সেন্সার যদি কোনোভাবে ফেল করে, সে যদি স্পিড মাপতে না পারে বা সে যদি টেম্পারেচার মাপতে না পারে, তাহলে আপনাকে প্রপার রিডিং দেখাবে না। তখন কিন্তু মোটর যদি এক্সেসিভলি হিট হয়ে যায় বা এক্সেসিভলি স্পিড উঠে যায়, সেই রিডিং আপনি দেখতে পাবেন না, ঠিক আছে। তো সেন্সারের রিডিংটাও কিন্তু একটা মারাত্মক ফল্টের মধ্যে ধরা হবে, সেন্সার ফল্ট, ঠিক আছে। এরপরে হচ্ছে আসছি 9 নম্বর প্রশ্ন, হোয়াট ইজ দ্য ফাংশন অফ দ্য অনবোর্ড চার্জার ইন ইভি? অনবোর্ড চার্জার কি করে? মানে এসি পাওয়ার সাপ্লাইটাকে আমাদের ডিসি পাওয়ার সাপ্লাইতে কনভার্ট করে, যেহেতু ব্যাটারি ডিরেক্টলি আমরা চার্জ হয়। অনবোর্ড চার্জার মানে সিম্পলি এসি পাওয়ারটাকে ডিসি পাওয়ারে কনভার্ট করে, ঠিক আছে। তাহলে অনবোর্ড চার্জার কনভার্ট এসি পাওয়ার সাপ্লাই ইন্টু ডিসি পাওয়ার সাপ্লাই টু চার্জ দ্য ব্যাটারি সেফলি। এখানে আর নতুন কিছু বলার নেই, অনবোর্ড চার্জারের কি কাজ। 10 নম্বর প্রশ্ন হচ্ছে স্লো চার্জিং কেন প্রেফার করা হয় রেগুলার ইউজের জন্য? এটা হয়তো আমাদের অনেকের মাথায় এসছে যে ডিসি যে ফাস্ট চার্জিংটা আমাদের আছে, সেটা কিন্তু এখন সমস্ত প্রায় মার্কেটে যতগুলো গাড়ি আসছে সমস্ত গাড়িতেই স্ট্যান্ডার্ড প্রোভাইড করা হচ্ছে, মানে স্লো চার্জিং নর্মাল এসি চার্জিংয়ের সাথে সাথে ডিসি ফাস্ট চার্জিংয়ের ফেসিলিটি প্রোভাইড করা হচ্ছে।
কিন্তু সবসময় কোম্পানি থেকে এটা বলা হয় যে আপনাদের রেগুলার ইউজের জন্য কিন্তু আপনারা স্লো চার্জিং মেথড অর্থাৎ এসি চার্জিংয়ের যে মেথড আছে, যেটা আপনাদের মোটামুটি 7 থেকে 8 ঘন্টা লাগে ফুল চার্জ হতে, সেইটা প্রেফার করবেন। ঠিক আছে, তো সেইটা কেন প্রেফার করা হয়, স্লো চার্জিংটা কেন প্রেফার করা হয়? কারণ সেটা হচ্ছে ব্যাটারির উপর যে স্ট্রেস বা ব্যাটারির যে লাইফ, সেইটা প্রথমত ইনক্রিজ করে, রিডিউস ব্যাটারি স্ট্রেস অ্যান্ড ইনক্রিজ ব্যাটারি লাইফ। ঠিক আছে, আর এটা স্লো চার্জিংটা অনেক বেশি সেফ, এটা হচ্ছে মূল কারণ। ডিসি ফাস্ট চার্জিংয়ের ক্ষেত্রে কি হয় না, যেহেতু হাই পাওয়ার রেটিং নিয়ে কাজ করা হয় এবং ব্যাটারির উপর একটু এক্সট্রা স্ট্রেস দেওয়া হয়, কারণ ব্যাটারিকে তাড়াতাড়ি চার্জ করানোর জন্য। ঠিক আছে, তো এই ডিসি ফাস্ট চার্জিংয়ের জন্য সেই কারণে কিন্তু হাই পাওয়ার রেটিং এবং যেহেতু ব্যাটারির উপর স্ট্রেস দেওয়া হয়, সেই জন্য জেনারেলি ওটা আমরা অ্যাভয়েড করবো ফর রেগুলার ইউজ। ক্লিয়ার? এতদূর অবধি কারো কোনো প্রশ্ন আছে? ঠিক আছে। এরপরে আমাদের হচ্ছে আলোচনা হচ্ছে যে 11 নম্বর প্রশ্নে, হোয়াট ইজ দ্য মেন ডিফারেন্স বিটুইন স্লো অ্যান্ড ফাস্ট চার্জিং। ঠিক আছে, তো স্লো চার্জিংয়ে আমাদের অ্যাডভান্টেজটা হচ্ছে যে যেহেতু আগেই আলোচনা করলাম যে এসি সাপ্লাই থ্রু দিয়ে অনবোর্ড চার্জারের থ্রু দিয়ে আমরা চার্জ করি, আর ডিসিকে কী করি, ফাস্ট চার্জিং কী করা হয় না, ডিরেক্টলি হাই পাওয়ার ডিসিটাকে ব্যাটারিতে দেওয়া হয়। এটা হচ্ছে মেন ডিফারেন্স। এবার এটা ছাড়াও আর কী কী ডিফারেন্স আছে, স্লো চার্জিং আর ফাস্ট চার্জিং আর কী কী ডিফারেন্স আছে এক্ষুনি আলোচনা হলো। স্লো চার্জিং হচ্ছে অনেক বেশি সেফ, কারণ যেহেতু ওটা লো পাওয়ার রেটিংয়ে করা হয়। আর ফাস্ট চার্জিং ইজ নট সেফ, ওটা ইনস্ট্যান্ট আপনাকে ব্যাটারিকে হয়তো চার্জ করে দেবে, কিন্তু রেগুলার ইউজের জন্য ম্যান্ডেটেড মানে রেকমেন্ডেড না। এই কারণেই, কারণ হঠাৎ করে ব্যাটারির উপর অনেকটা স্ট্রেস মানে অনেকটা চাপ দেওয়া হয় ব্যাটারিকে ফুল চার্জ করানোর জন্য। ঠিক আছে, তো ব্যাটারির যে নিজস্ব একটা লাইফ সাইকেল থাকে, যা ব্যাটারির যে লাইফ থাকে, সেইটা কিন্তু ফাস্ট চার্জিংয়ে সবসময় চার্জ করলে ব্যাটারির লাইফটা কিন্তু অনেকটা ডিগ্রেড করবে। ঠিক আছে, আচ্ছা এইবার হচ্ছে বিএমএস এর রোল কি, ফাস্ট চার্জিংয়ের সময় বিএমএস এর রোল কি, সেইটা হচ্ছে মূল প্রশ্ন। বিএমএস এর রোল আমরা সবসময় জানি, ফাস্ট চার্জিং বা স্লো চার্জিং হোক, সমস্ত ক্ষেত্রেই আমাদের বিএমএস এর মেনলি যে কাজ, সেটা হচ্ছে ব্যাটারি ভোল্টেজ, কারেন্ট আর টেম্পারেচার, তিনটে মূলত প্যারামিটার থাকে, ব্যাটারি ভোল্টেজ, টেম্পারেচার আর কারেন্ট। ঠিক আছে, এই তিনটেকে কন্টিনিউয়াস মনিটর করা, তাতে করে কি হয় না, কন্ট্রোল চার্জিংটাকে এনশিওর করা যায়। এবার এটা ফাস্ট চার্জিংয়ে বেসিক্যালি কেন বলা হচ্ছে, কারণ ফাস্ট চার্জিংয়ের ক্ষেত্রে আমরা দেখেছি যে টেম্পারেচার বা কারেন্ট এই দুটো কিন্তু হঠাৎ করে বেড়ে যাওয়ার চান্স খুব থাকে, সেই কারণে আমাদের বিএমএস এখানে কন্ট্রোলারের কাজ করে। হঠাৎ করে টেম্পারেচার বেড়ে যাওয়া বা হঠাৎ করে কারেন্টটাকে হুট করে বেড়ে যাওয়া, সেগুলোকে কন্ট্রোল করে। ঠিক আছে, এবং আগে যেটা আমরা পড়েছি যে বিএমএস এনশিওর করে যে প্রত্যেকটা সেলে যাতে সমানভাবে পাওয়ারটা ডিস্ট্রিবিউট হয়। কোনো পার্টিকুলার একটা সেল হয়তো বেশি ভোল্টেজ হয়ে গেলো, কোনো পার্টিকুলার একটা সেল কম ভোল্টেজ হয়ে গেলো, সেটা কিন্তু হবে না। ঠিক আছে, প্রত্যেকটা সেলে ব্যাটারির ভোল্টেজ, কারেন্ট, টেম্পারেচার সেইটা এনশিওর করে বিএমএস। এরপরে হচ্ছে যে সাসপেনশন সিস্টেম কেন ইম্পর্ট্যান্ট, এটা আমরা সবাই জানি যে প্যাসেঞ্জার সেফটি, ভেহিকেল সেফটি এবং রাইড কোয়ালিটি। ঠিক আছে, সাসপেনশন সিস্টেম আমরা সবাই জানি, স্মুথ রাইড কোয়ালিটি, ভেহিকেল স্টেবিলিটি, প্যাসেঞ্জার সেফটি, এগুলো সবাই দৈনন্দিন জীবনে আশা করছি উপলব্ধি করতে পারলো। এরপরে চলে আসছি 14 নম্বর প্রশ্ন, এনি টু মেকানিক্যাল সিস্টেম অফ এ ফোর হুইলার। মেকানিক্যাল সিস্টেম মানে হচ্ছে আমাদের ইভি তো ইলেকট্রিক ভেহিকেল, ইলেকট্রিক পার্টটা বাদ দিয়ে যে কি কি মেকানিক্যাল পার্ট থাকে, যেখানে কোনো ইলেকট্রিক্যাল পোর্শনই নেই। প্রথম হচ্ছে ব্রেক সিস্টেম, আপনারা পড়েছেন। ব্রেক সিস্টেমটা কিন্তু কিছু কিছু জায়গায় যে রিজেনারেটিভ ব্রেকিং যেখানে ইউজ করা হয়, সেটা হচ্ছে ইলেকট্রিক পার্ট, যেখানে পাওয়ারটা ফিডব্যাক করা হয় ব্যাটারিতে যখন ব্রেক করা হচ্ছে। কিন্তু নর্মাল যে আমরা এয়ার ব্রেক ইউজ করি বা অন্য মেকানিক্যাল ব্রেক যা ইউজ করি, সেগুলো হচ্ছে আমাদের মেকানিক্যাল সিস্টেমের মধ্যে পড়ে। এছাড়াও স্টিয়ারিং সিস্টেমগুলো থাকে, এগুলো হচ্ছে মেকানিক্যাল সিস্টেম অফ ফোর হুইলার। আর কি কি থাকে মেকানিক্যাল সিস্টেম, কেউ একজন বলুন।
ফোর হুইলে আর কি কি মেকানিক্যাল সিস্টেম থাকে ব্রেক আর স্টিয়ারিং ছাড়া? मैकेनिकल सिस्टम में থাকে হুম, ডিফারেন্সিয়াল সিস্টেমও মেকানিক্যাল থাকে শুনতে পাচ্ছি না, বলুন। ট্রান্সমিশন সিস্টেমটাও মেকানিক্যালে থাকে ট্রান্সমিশন সিস্টেম, ঠিক। মানে যেটা আমরা গিয়ারের কথা বলি, ড্রাইভ শ্যাফট, ঠিক আছে। যেহেতু ইলেকট্রিক মোটর আমরা জানি যে হাই টর্কে অপারেট করে, হাই টর্ক, 0 RPM, তো সেই কারণে আমরা হচ্ছে মাল্টি স্পিড ট্রান্সমিশন এখানে লাগে না। গিয়ার সিস্টেম আর ট্রান্সমিশন সিস্টেম যেটা বললেন সেটা হচ্ছে আমাদের ইন্টারনাল কম্বাসন ইঞ্জিন, মানে যেটা আমাদের পেট্রোল ইঞ্জিন বা ডিজেল ইঞ্জিনের ক্ষেত্রে আমাদের যা লাগে, সেখানে হচ্ছে মাল্টি স্পিড ট্রান্সমিশন সিস্টেম লাগে, কিন্তু এখানে আমাদের ইভির ক্ষেত্রে সিঙ্গেল স্পিড হলেই হবে, ঠিক আছে। সিঙ্গেল স্পিড গিয়ার বক্স, এটা একটা মেকানিক্যাল সিস্টেমের মধ্যে পড়ে। আর হচ্ছে ড্রাইভ শ্যাফট থাকে, ঠিক আছে। বাকি এমনি হচ্ছে ধরুন ডিজাইনিংয়ের মধ্যে আমরা যে বলতে পারি যে ওই প্ল্যাটফর্ম এগুলো যেগুলো হয়, সাসপেনশন সিস্টেমটা, হ্যাঁ সাসপেনশন সিস্টেম অবভিয়াসলি পড়বে মেকানিক্যালের মধ্যে, তাই না। আর কিছু কুলিং পাম্প থাকে বা ভালভ থাকে, সেগুলো মেকানিক্যাল সিস্টেমের মধ্যে পড়ে। কুলিং পাম্প, ঠিক আছে, বা ভালভ যেগুলো থাকে সেগুলো মেকানিক্যাল সিস্টেমের মধ্যে পড়বে। ক্লিয়ার? এরপরে 15 প্রশ্ন হচ্ছে হোয়াই পিপি ইজ ইম্পর্টেন্ট। পিপি এর ফুল ফর্ম কি জানেন কেউ? বলতে পারেন পিপি এর ফুল ফর্ম কি? পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট ঠিক, পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট। তাহলে এটা কেন ইম্পর্টেন্ট আমাদের, এটা আমরা সবাই জানি মোটামুটি। সেফটিতে যারা যারা ইন্ডাস্ট্রিতে কাজ করেন জানেন যে সেফটি ইকুইপমেন্ট আমাদের করতে হয়। পিপি কিটের মধ্যে কী কী থাকে? পিপি কিটের মধ্যে আমাদের আলোচনা হয়েছিল যে আমাদের সেফটি বুট হচ্ছে ফার্স্ট, তারপরে আমরা যদি হাই ভোল্টেজে নিয়ে কাজ করি তাহলে আমাদের ইনসুলেশন গ্লাভস, এবং যদি কোনো ফায়ার লেগে যেতে পারে এরকম কোনো এতে কাজ করি তাহলে একটা ফুল বডি হারনেস যেটা থাকে, মানে অ্যান্টি ফায়ার যে ড্রেস। এছাড়াও যদি কেউ ওয়েল্ডিংয়ের কাজ করেন তাহলে সেক্ষেত্রে হেলমেট বা সেই ওয়েল্ডিং শিল্ড, এগুলো সমস্ত কিছু কিন্তু এর মধ্যে পড়ে। ইলেকট্রিক শক, বার্ন, আদার ইলেকট্রিক হ্যাজার্ড, এগুলো প্রোটেক্ট করার জন্য মেনলি ইভির ক্ষেত্রে আমরা ইলেকট্রিক শক, বার্ন আর আদার ইলেকট্রিক হ্যাজার্ডের কথা বলবো। আদার্স ইন্ডাস্ট্রিজ ক্ষেত্রে আরও অনেক কিছু পড়ে এর মধ্যে। তো মূলত পার্সোনাল প্রোটেকশন ইকুইপমেন্টগুলো হচ্ছে টেকনিশিয়ানকে যেগুলো ইউজ করতে হয় সেই কম্পোনেন্টগুলোর কথা হচ্ছে, ঠিক আছে। এবার হচ্ছে এই যে লোটো, লক আউট ট্যাগ আউট, এটা কি বলতে পারবেন? পড়ানো হয়েছিল, আলোচনা হয়েছিল ক্লাসে। লোটোটা বেসিক্যালি হচ্ছে আমাদের বলা হয়েছিল যে যখন ওয়ার্কশপে একটা গাড়ি এসে দাঁড়ায়, ঠিক আছে, ধরুন আপনি একটা ইলেকট্রিশিয়ান, তো আপনি কি করবেন, প্রথমে টোটাল ব্যাটারি, মানে টোটাল যে পাওয়ার সার্কিট আছে সেটা প্রথমে শাটডাউন করতে হবে। অর্থাৎ কোনোভাবে যদি কাজ করার সময় কোনো টেকনিশিয়ান ইলেকট্রিক শকের দ্বারা আক্রান্ত হয় তাহলে কিন্তু দুর্ঘটনা ঘটতে পারে, কারণ এখানে হাই ভোল্টেজের কথা হচ্ছে, ঠিক। তাহলে এখানে আমাদের মানে আপনি ধরুন কাজ করছেন, কেউ যাতে এসে হঠাৎ করে গাড়িটা সুইচ অন করে দিলে কখনো প্রবলেম হয়ে যাবে, এবং আপনি যখন কাজ করছেন না, কাজ করার আগে দেখে নিতে হবে যে সমস্ত ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টগুলো সুইচ অফ আছে কিনা, অর্থাৎ সমস্ত কিছু ডিসচার্জ হয়ে গেছে কিনা। মেনটেন্স বা রিপেয়ার করার সময় এটা কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে। সেইটাকে, এই প্রসিডিওরটাকে লোটো বলা হয়, মানে লক আউট ট্যাগ আউট, ঠিক আছে। পরের প্রশ্নে আসছি, বলছে ওয়ারিং এ সিট বেল্ট কেন ইম্পর্টেন্ট। এটা আপনারা জানেন মোটামুটি, যে আমাদের যখন গাড়ি ড্রাইভ করি আমরা, তখন অ্যাক্সিডেন্টের হাত থেকে আমাদেরকে
বাঁচানোর জন্য আমরা সিট বেল্ট ইউজ করি। তো এখানে আমাদের সিরিয়াস ইনজুরি বা ডেথ এর হাত থেকে আমাদেরকে অ্যাক্সিডেন্টের হাত থেকে বাঁচানোর জন্য আমরা সিট বেল্ট ইউজ করি। এবার সেফটি রুল কি কি আছে, বেসিক রোড সেফটি রুল। প্রথমত হচ্ছে ট্রাফিক সিগন্যাল যেগুলো সেগুলো ফলো করতে হবে, মোবাইল ফোন ইউজ করা যাবে না, ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ করা যাবে না, এবং যদি কোনো দেখতে পাই আমরা হচ্ছে মানে গাড়ির ক্ষেত্রে গাড়ির ড্রাইভারকেও কিছুটা টেকনিক্যালি নলেজেবল থাকতে হয়। হঠাৎ করে যদি আমরা গাড়ি দেখি যে ব্যাটারি কোনোভাবে ড্রেনেজ হয়ে গেছে, অর্থাৎ ব্যাটারি চার্জ হয়ে আসছে, তাহলে নিয়ারেস্ট কোনো চার্জিং স্টেশনের আগেই সেই গাড়িটাকে দাঁড় করিয়ে দেওয়া। এবং যদি আদার্স কিছু কোনোভাবে দেখতে পাই যে আমরা গাড়িতে আগুন ধরে যাওয়া বা এই ধরনের কিছু দেখতে পাই, তাহলে ফায়ার এক্সিট যে থাকে আমাদের ফায়ার এক্সটিংগুইশার, সেগুলো ইউজ করা, এগুলো আমাদের সেফটির মধ্যে পড়ে। ঠিক আছে। আচ্ছা, এইচভিএসি বলতে কি বোঝানো হয়? এইচভিএসি এটা একটা সিস্টেম আমাদের, যেটা আমরা ইভি ক্ষেত্রে ফলো করি। ইলেকট্রিক লাইনে অনেকে আপনারা হয়তো শুনেছেন এইচভি বলতে হাই ভোল্টেজ এসি সিস্টেমকে বলা হয়, কিন্তু ইভির ক্ষেত্রে আমরা যেটা বলি, যেটা স্ট্যান্ডার্ড এইচভিএসি সিস্টেম বলতে আমরা যেটা আলোচনা করি, সেটা হচ্ছে যে হিটিং, ভেন্টিলেশন আর এয়ার কন্ডিশনিং। ঠিক আছে। হিটিং মানে টেম্পারেচার হু করে বেড়ে যাওয়া, সেটা ব্যাটারির ক্ষেত্রে হতে পারে, মোটর থেকে হতে পারে, কন্ট্রোলার সার্কিট থেকে হতে পারে, বা পাওয়ার সার্কিট যে কোনো কম্পোনেন্ট থেকে হতে পারে। তো এই হিট হঠাৎ করে যাতে বেড়ে না যায়, তাই জন্য আমরা টেম্পারেচার সেন্সার ইউজ করি, এবং কুলিং আলাদা করে কুলিং সার্কিট থাকে ফোর হুইলের ক্ষেত্রে, তাই তো। এবার ভেন্টিলেশন বলতে এয়ার পাস করানোর মতো হচ্ছে রাখতে হবে, যাতে করে যে হিটটা তৈরি হচ্ছে সেই হিটটা যাতে ডিসিপেট করে যেতে পারে, নেচারের এয়ার যা থাকে তার মধ্যে যাতে ডিসিপেট করতে পারে হিটটা, সেই জন্য ভেন্টিলেশন আমাদেরকে রাখতে হবে। সব কিছু একটা এনক্লোজারের মধ্যে রাখলে চলবে না, মানে এনক্লোজার থাকবে, স্টিল আমাদেরকে ভেন্টিলেশনের মাধ্যম রাখতে হবে। আর এয়ার কন্ডিশনিং সিস্টেম, এটা আমরা দেখি সমস্ত এর ক্ষেত্রে, ইভি বাসে আপনারা যারা ট্রেনিং করতে গেছেন জানেন, যে ফোর হুইলার ইভি বাস যেগুলো থাকে, সেক্ষেত্রে আমাদের আলাদা করে এয়ার কন্ডিশনিং সিস্টেম থাকে। সেই এয়ার কন্ডিশনিং সিস্টেম আলটিমেট পাওয়ার কিন্তু নেয় স্টোরেজ ব্যাটারি ইউনিট থেকেই পাওয়ার নেয়, কিন্তু এয়ার কন্ডিশনিংয়ের যে আলাদা করে মানে নর্মাল কুলিংয়ের যে টেম্পারেচারে যে পাইপ যায়, সেগুলো ইভির যা যা কম্পোনেন্ট থাকে সেই কম্পোনেন্টগুলোকে ঠান্ডা করার জন্য ইউজ করা হয়। কম্প্রেসার থেকে শুরু করে আলাদা করে যে কুলিং পাম্প থাকে সেইটা আলাদা, এবং এসির সিস্টেমটা কিন্তু পুরোপুরি আলাদা হবে। অর্থাৎ ইভির মধ্যে যে ইনবিল্ট এয়ার কুলিং সিস্টেম, সেই এয়ার কুলিং সিস্টেমটাকে কিন্তু আমরা এয়ার কন্ডিশন সিস্টেমটাকে কিন্তু আলাদা করে মাথায় রাখতে হবে। ঠিক আছে। এটা কিন্তু নর্মাল যে কুলিং পাম্প আমাদের ইভির ক্ষেত্রে টেম্পারেচার কন্ট্রোল করার জন্য ইউজ করা হয়, সেই কুলিং পাম্প আর এই এয়ার কন্ডিশনিং সিস্টেম কিন্তু আলাদা। ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে এয়ার ফিল্টার কেন ইম্পর্টেন্ট এইচভিএসি সিস্টেমে? কারণ একটু আগে আলোচনা হয়েছে যে ভেন্টিলেশন, এফিসিয়েন্ট কুলিং, হিটিং, এটা যাতে হয়, আর প্রপার এয়ার ফ্লো যাতে করা যায়। ঠিক আছে। এবার এই এয়ার ফিল্টারটাকে অনেক সময় আমরা বলি যে ক্লিন করে রাখতে হবে। এয়ার ফিল্টারে অনেক সময় হয়ে যায়, কারণ বাইরে থেকে এয়ার এন্টার করে, আর ভেতরে বা এয়ার যাবতীয় যা থাকে সেগুলো কিন্তু হচ্ছে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে। সুতরাং এখানে এই এয়ার ফিল্টারটাকে আমাদেরকে মাঝে মাঝে চেঞ্জ করতে হয় বা ক্লিন করে রাখতে হয়। এই তো। এরপরে হচ্ছে আসছি যে সোলার চার্জ যে আমরা পড়েছি, সোলার চার্জিং সিস্টেম, সেখানে সোলার চার্জ কন্ট্রোলারের কাজটা কি? সোলার চার্জ কন্ট্রোলার হচ্ছে, আমরা দেখেছি, আমরা সোলার চার্জ কন্ট্রোলার বলতে এমপিপিটি পড়েছিলাম। এমপিপিটি আপনাদেরকে দেখেছিলাম, অনেক রকম চার্জিং কন্ট্রোলার এখন মার্কেটে বেরিয়ে গেছে। মূলত এমপিপিটি অ্যালগোরিদম যেটা থাকে সেটা বেশি ইউজ করা হয়। কেন? কারণ এটা হচ্ছে আমাদের যে ভোল্টেজ কন্ট্রোল আর কারেন্ট কন্ট্রোল, সেটাকে রেগুলেট করতে সাহায্য করে। অর্থাৎ আমি পড়িয়েছিলাম আপনাদেরকে, হয়তো মনে আছে আপনাদের, যে দিনে সবসময় তো আমাদের সারাদিনে সমানভাবে সূর্যের আলো পাই না। তাহলে যখন সূর্যের আলো বেশি থাকবে তখনই কি চার্জ হবে, যখন সূর্যের আলো কম থাকবে তখন কি চার্জ হবে না? তো এই জিনিসটাকে ইমপ্রুভ করার জন্য এটা একটা অ্যালগোরিদম বানানো হয়েছে। যখন সূর্যের আলো কম, তখন ভোল্টেজ কম থাকে, তাহলে কারেন্টটাকে বাড়ানো, এবং কারেন্ট ভোল্টেজ যখন বেশি তখন কারেন্টটাকে কমানো। এইভাবে রেগুলেট করার মাধ্যমে আমরা একটা কনস্ট্যান্ট ভোল্টেজ এবং কনস্ট্যান্ট কারেন্ট সেটা অ্যাচিভ করার চেষ্টা করি, যাতে করে সোলার প্যানেল হচ্ছে ব্যাটারিকে ওভার চার্জিং বা ওভার হিটিংয়ের থেকে রক্ষা করতে পারে। ঠিক আছে। এবার মেন অ্যাডভান্টেজ অফ ইভি সোলার চার্জিং সিস্টেম কি আছে? মেন অ্যাডভান্টেজ হচ্ছে যে আমরা রিনিউয়েবল এনার্জি ইউজ করছি।
আমরা নর্মাল যে থার্মাল পাওয়ার থেকে যে এনার্জি হচ্ছে সেটাকে না করে আমরা রিনিউয়েবল এনার্জি ইউজ করার মাধ্যমে, তাতে ইলেকট্রিক কস্ট কম হবে, এনভায়রনমেন্টাল পলিউশন কম হবে, এগুলো অ্যাডভান্টেজ আমরা সবাই মোটামুটি জানি, তাই তো। পরবর্তী প্রশ্ন হচ্ছে, হোয়াট ইজ দ্য রোল অফ সোলার প্যানেল ইন ইভি সোলার চার্জিং সিস্টেম? সোলার চার্জিং সিস্টেমে সোলার প্যানেল কি করে? সোলার প্যানেল সানলাইট মানে সূর্যের আলো থেকে যে ফোটন কণা আসে, সেই ফোটন কণাটাকে সূর্যের আলো থেকে আমাদেরকে এনার্জিতে কনভার্ট করে, তাই না? সোলার প্যানেলটা কি করে? বেসিক্যালি ফোটন কণা থেকে এনার্জি নিয়ে সেটাকে ডিসি পাওয়ারে কনভার্ট করে আমাদেরকে পাঠায়। তাহলে সেই সানলাইট থেকে আমাদেরকে যে ডিসি ইলেকট্রিক এনার্জিতে কনভার্ট করে দেয়, সেটা হচ্ছে কি করে? সোলার প্যানেলই করে, ঠিক আছে। এখানে আপনারা একটু এক্সপ্লেন করে লিখতে পারেন যে কোথা থেকে নেয়, এটা ফোটন কণা থেকে এনার্জিটাকে নেয়, যে সেটাকে ডিসি পাওয়ারে কনভার্ট করে। ক্লিয়ার? লাস্ট প্রশ্ন হচ্ছে, হোয়াট ইজ দ্য চার্জ কন্ট্রোলার ইউজ ইন এ সোলার চার্জিং সিস্টেম? চার্জ কন্ট্রোলার কি ইউজ করা হয়? হোয়াই চার্জ কন্ট্রোলার ইউজ? আচ্ছা, এই প্রশ্নটা একটু রিপিট হয়েছে, ঠিক আছে। এই যে প্রথমে অলরেডি বলা হয়েছে যে চার্জ কন্ট্রোলার, সোলার চার্জ কন্ট্রোলার কেন ইউজ করা হয়, এটা রিপিট হয়ে গেছে। 21 নম্বর প্রশ্ন আর 24 নম্বর প্রশ্ন রিপিট হচ্ছে, দেখে নেবেন, ঠিক আছে। তো এটা হলো আমাদের 2 নম্বর প্রশ্ন যেগুলো ছিল সেগুলো আলোচনা করা। এখানে কারো কিছু ডাউট আছে? সবাই মোটামুটি জানেন, অ্যান্সারগুলো একটু নিজেদের মতো করে লেখার চেষ্টা করবেন। আমাদের এখানে স্যাম্পল অ্যান্সারও দিয়ে দেওয়া আছে পিডিএফ এর মধ্যে, এর মধ্যে থেকে মোটামুটি প্রশ্নগুলো আসবে, ঠিক আছে। 5 নম্বরে 6খানা প্রশ্ন আসবে এক্সামে, তার মধ্যে থেকে এখানে আমাদের টোটাল প্রায় 10টা মতো দেওয়া, 12টা মতো দেওয়া হয়েছে, তার মধ্যে থেকে 6টা প্রশ্ন আমাদের এক্সামে আসবে, ঠিক আছে। আচ্ছা, তো প্রথম প্রশ্ন হচ্ছে যে বেসিক ফরমেশন অফ পাওয়ার সার্কিট উইথ নিড ডেসক্রিপশন। এখানে আপনারা যদি কেউ সার্কিট ডায়াগ্রাম এঁকে এক্সপ্লেন করতে পারেন তাহলে খুবই ভালো হয়, ঠিক আছে। তো আমাদের কী কী কম্পোনেন্ট থাকে? পাওয়ার সোর্স থাকে, তার সঙ্গে কিছু প্রোটেক্টিভ ডিভাইস থাকে যেমন এমসিবি, ফিউজ, এগুলো থাকবে। তার সঙ্গে হচ্ছে আমাদের কিছু সুইচিং বা কন্ট্রোল ডিভাইস থাকবে, কন্ট্যাক্টার থাকে, এবং কন্ট্রোল ডিভাইসের মধ্যে আমাদের রিলে বা এগুলো থাকবে যেগুলো পাওয়ার সাপ্লাইটাকে অন অফ করতে সাহায্য করবে। তার সাথে লোড থাকবে, লোডে হচ্ছে আমাদের মূলত যে মোটর, তার সাথে সাথে যে কুলিং পাম্প, হিটার, এগুলো থাকবে, কম্প্রেসার, আর ফাইনালি কন্ডাক্টর মানে ওয়্যারগুলো থাকবে, ঠিক আছে। এবার কিভাবে থাকে, অ্যারেঞ্জমেন্টটা কিভাবে হয়? সোর্স থেকে আমরা প্রোটেকশন ডিভাইস অর্থাৎ ফিউজের ভায়া হয়ে আমাদের বিভিন্ন সুইচিং ডিভাইসে যায়, মানে এটা একটা বেসিক ব্লক ডায়াগ্রাম দেখানো হয়েছে, ঠিক আছে। তো পাওয়ার সার্কিট মানে প্রথমে ডেফিনেশনটাও লিখতে হবে আপনাদেরকে, যে পাওয়ার সার্কিট মানে কি বুঝি আমরা, যে ইলেকট্রিক হাই ভোল্টেজ হাই কারেন্ট পাওয়ার সোর্স থেকে লোডে পাঠানোর জন্য মেনলি আমরা ইউজ করি, এবং এখানে আমাদের কন্ট্রোল সার্কিটের থ্রু দিয়ে এটা অপারেট করা হয়, ঠিক আছে। এবার পরের কোশ্চেনই আসছে যে বেসিক ফরমেশন অফ কন্ট্রোল সার্কিট। কন্ট্রোল সার্কিট অলরেডি আমরা আলোচনা করলাম যে লো ভোল্টেজ আর লো কারেন্ট মেনলি ইউজ করা হয়। এবার এটা কেন ইউজ করা হয়? প্রোটেক্ট দ্য ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট, মানে মোটরের যে স্পিড কন্ট্রোল ধরুন বা যাবতীয় যা যা কন্ট্রোল মেকানিজম রয়েছে সেগুলোর জন্য আমরা কন্ট্রোল সার্কিট ইউজ করবো। কন্ট্রোল সার্কিটের মধ্যে আমাদের মূলত এখানে স্টপ পুশ বাটন, স্টার্ট পুশ বাটন কেন দেওয়া রয়েছে? এগুলো আমাদের রিলের অপারেশন, এনসি, এনও, নর্মালি ক্লোজ, নর্মালি ওপেন, এগুলো রিলে অপারেশন আপনারা জানেন। তার সাথে সাথে আমাদের কন্ট্রোল পাওয়ার সাপ্লাই, অর্থাৎ হাই ভোল্টেজ যে পাওয়ার সাপ্লাই ছাড়াও আমাদের কন্ট্রোল সার্কিটগুলোকে অপারেট করার জন্য আমাদের কন্ট্রোল পাওয়ার সাপ্লাই লাগে, যেটা কিনা ওই 5 ভোল্টেজ থেকে 12 ভোল্টেজের মধ্যে থাকে, ঠিক আছে। ওভারলোড রিলে থাকে, ইন্ডিকেটার ল্যাম্প থাকে, এগুলো আনুষঙ্গিক যা যা কম্পোনেন্ট। তো এখানে জেনারেলি ফ্লোটা দেখানো হয়েছে এইভাবে, যে পাওয়ার সাপ্লাই থেকে স্টপ বাটন বা স্টার্ট বাটন হয়ে আমাদের কন্ট্যাক্টর কয়েলে যায়, রিলে বাটন হয়ে তারপর সেটা ওভারলোড রিলে, ঠিক আছে। এরপরে আসছি মেন কম্পোনেন্ট অবজার্ভড ইন ইলেকট্রিক ভেহিকেল, ঠিক আছে। এবার মেন কম্পোনেন্ট বলতে আপনারা এখানে কন্ট্রোল সার্কিট আর পাওয়ার সার্কিট বাদ দিয়ে আমাদের ইলেকট্রিক ইভির ক্ষেত্রে যদি আমরা কথা বলি, ইভির ক্ষেত্রে কী কী কম্পোনেন্ট থাকে? ফোর হুইলারের ক্ষেত্রে ব্যাটারি ব্যাক, মোটর তো থাকেই, কন্ট্রোলার তো থাকবেই, তার সাথে সাথে আমাদের ইনভার্টারটা খুব গুরুত্বপূর্ণ পার্ট প্লে করবে, কারণ 2 হুইলার বা 3 হুইলারের ক্ষেত্রে আমাদের ইনভার্টার যেটা থাকে সেটা কিন্তু ওই চার্জিংয়ের পার্টেই থাকে, চার্জিং কন্ট্রোল এর পার্টেই থাকে, মোটর স্পিডের কন্ট্রোলের পার্টেই থাকে।
চার্জিং ডিসি কনভার্টার আর কুলিং সিস্টেমটাও কিন্তু হচ্ছে আমাদের টু হুইলার বা থ্রি হুইলারে দরকার পড়ে না, কারণ যেখানে ওখানে আমাদের লো পাওয়ার রেঞ্জেই আমরা অপারেট করি সার্কিটটাকে। তো ফোর হুইলার ক্ষেত্রে কুলিং সিস্টেম কিন্তু একটা মাস্ট, যেটা কিন্তু ব্যাটারি এবং মোটরের টেম্পারেচার কন্ট্রোল করার এতে ইউজ করা হবে। ঠিক আছে। আচ্ছা, 4 নম্বর প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি যে টেস্টিং অ্যান্ড ফল্ট ডিটেকশন। টেস্টিং অ্যান্ড ফল্ট ডিটেকশনের এসি মোটরের কী কী থাকে এটাও আমরা আলাদা করে বলেছিলাম, আলোচনা হয়েছিল হয়তো আগের সেমিস্টারেও কিছু আমাদের আলোচনা করেছিলাম যে টু হুইলার এবং থ্রি হুইলারের ক্ষেত্রে আমরা মোটর, ধরুন বিএলডিসি মোটরে আমরা কীভাবে কী রকম কী ফল্ট হতে পারে এবং তার জন্য আমরা কী কী প্রিকশন নিতে পারি। তো এখানেও কিন্তু কিছুটা তাই, এসি মোটরের ক্ষেত্রেও আমরা আলোচনা করব যে ইনসুলেশন রেজিস্ট্যান্স টেস্টের কথা বললাম। ভিজুয়াল ইনস্পেকশন একটা দেখা যায় যে আমাদের কোনো লুজ কানেকশন আছে কিনা, কেবিল যেগুলো থাকে সেগুলো কখনো পুড়ে গেছে কিনা, কোনো পোড়া গন্ধ আসছে কিনা, ঠিক আছে, এগুলো মূলত আছে। আর এটা ছাড়াও আমাদের ওয়াইন্ডিং রেজিস্ট্যান্স টেস্ট হয়, অর্থাৎ এটা হচ্ছে মাল্টিমিটার দিয়ে আমরা বিভিন্ন মোটরের যে দু প্রান্তে ওয়াইন্ডিং থাকে সেগুলো আমরা কত রেজিস্ট্যান্স আসছে সেটা চেক করতে পারি, কন্টিনিউটি আছে কিনা সেটাও চেক করতে পারি। বিয়ারিং ইন্সপেকশন মানে বিয়ারিং থেকে কোনো আওয়াজ আসছে কিনা, ঠিক আছে, সেটা বিয়ারিং নষ্ট হয়ে গেছে কিনা সেটাও চেক করতে পারি। টেম্পারেচার মনিটরিং, টেম্পারেচার তো অলরেডি থাকেই, টেম্পারেচার সেন্সার, এবং তার জন্য আলাদা করে কুলিং ফ্যান দিয়ে কুলিং পাম্প দেওয়া থাকে, যে কুলিং লিকুইড যেটা থাকে সেটা ফ্লো করতে থাকে সমস্ত কম্পোনেন্টের থ্রু দিয়ে, সেটাও টেম্পারেচারের একটা পার্ট, ইন্টারনাল পার্টের মধ্যে পড়ছে। আর এটা ছাড়াও আমাদের কন্ট্রোলারে যেটা বলেছিলাম যে স্পিড চেক করা বা হচ্ছে কোনো ওভার কারেন্ট ফ্লো হচ্ছে কিনা, ওভার ভোল্টেজ টেম্পারেচার বেশি হচ্ছে কিনা, এইসব জিনিসপত্রগুলো কন্ট্রোলারের মধ্যে পড়ছে, সেগুলো হচ্ছে মোটরের টেস্টের মধ্যে পড়বে। আর টেস্টিং অ্যান্ড ফল্ট ডিটেকশন অফ ট্রাকশন মোটর, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, কারণ এখানে আমাদের সবকটা পয়েন্ট যদি আপনারা কভার করতে পারেন। তো ফার্স্ট ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের মানে ভিজুয়াল ইন্সপেকশন, ওভারঅল চেক, তারপরে ইনসুলেশন রেজিস্ট্যান্স টেস্ট, ওয়াইন্ডিং রেজিস্ট্যান্স টেস্ট, কন্টিনিউটি, বিয়ারিং, টেম্পারেচার আর কন্ট্রোলার। ঠিক আছে, এই সবকটা কম্পোনেন্ট কিন্তু সবকটাই ইম্পর্টেন্ট, কোনো একটা পার্টিকুলার বাদ দিলে কিন্তু আমাদের প্রপারলি আমরা টেস্ট করতে পারবো না। সুতরাং এক্সামে লেখার সময় আপনাদের সবকটা পয়েন্টই মাথায় রাখতে হবে। এরপর হচ্ছে স্লো চার্জিং সিস্টেমের কী কী কম্পোনেন্ট থাকে। স্লো চার্জিং মানে এসি চার্জিং সিস্টেমের কথা হচ্ছে, জেনারেলি যেটা 7 থেকে 8 ঘন্টা সময় লাগে। তো ফোর হুইলারের ক্ষেত্রে আমরা নর্মাল দেখেছি, বাড়িতে আমরা নর্মাল এসি চার্জিংয়ের ক্ষেত্রে সেটা আমরা স্লো চার্জিং ইউজ করি। সেখানে আমাদের এসি সাপ্লাই লাগে, তারপরে চার্জিং কেবিল লাগবে, কানেক্টার লাগবে। অনবোর্ড চার্জারের ক্ষেত্রে আমাদের যে কম্পোনেন্টগুলো থাকে, ভোল্টেজ রেগুলেটর থাকবে, ঠিক আছে, আর বিএমএস থাকবে, ব্যাটারি ভোল্টেজকে মনিটর করার জন্য চার্জিং পোর্ট থাকবে, ইন্ডিকেটার সিস্টেম থাকবে, ব্যাটারি কতটা চার্জ হলো, ফুল চার্জ হলো কিনা, কোনো ফল্ট দেখাচ্ছে কিনা, টেম্পারেচার বেশি হয়ে গেছে কিনা, এই ধরনের কিছু কিছু মনিটর করার জন্য আলাদা করে কিন্তু ডিসপ্লে থাকে। ঠিক আছে, এবার নিচে একটা ওয়ার্কিং প্রিন্সিপালও ছোটো করে দেওয়া রয়েছে যে হোয়েন ভেহিকেল ইজ কানেক্টেড টু এসি সাপ্লাই, যখন এসি সাপ্লাইতে আমরা কানেক্ট করে রাখছি তখন অনবোর্ড চার্জার কী করে না এসিটাকে ডিসিতে কনভার্ট করে। ঠিক আছে, অনবোর্ড চার্জারের কাজ হচ্ছে এটাই যে আমাদের বাড়ির যে সাপ্লাই, এসি সাপ্লাই যেটা থাকে সেটা থেকে ব্যাটারির যে ডিসি ভোল্টেজ, সেই ডিসি ভোল্টেজে কনভার্ট করে দেওয়া। এবং তার মধ্যখানে আমাদের বিএমএস থাকবে। বিএমএস কী করে না কন্ট্রোল করে আর মনিটর করে, স্লো চার্জিংটাকে ইনসিওর করে। ঠিক আছে, এবং ব্যাটারি লাইফটাকে ইমপ্রুভ করার চেষ্টা করে। আচ্ছা, স্লো চার্জিং সিস্টেম। এরপরে হচ্ছে আমাদের ফাস্ট চার্জিং সিস্টেম, কোশ্চেন নাম্বার 6, ফাস্ট চার্জিং সিস্টেম। ফাস্ট চার্জিংয়ের ক্ষেত্রে আমাদের যেটা আলোচনা করলাম যে ডিসি হাই পাওয়ার ডিসি সাপ্লাই দেওয়া হয়, তো এক্ষেত্রে কিন্তু সেফটিটা আরও বেশি ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায় এক্ষেত্রে। তো যেহেতু হাই পাওয়ার ডিসি দেওয়া হচ্ছে সেক্ষেত্রে ডাইরেক্ট চার্জিং কানেক্টার, ডিসি পোর্ট আলাদা হবে। সেটা অলরেডি আপনারা দেখেছেন যে পোর্ট কীরকম দেখতে হয় ডিসি ফাস্ট চার্জিংয়ের ক্ষেত্রে। ডিসি চার্জিংয়ের ক্ষেত্রে পোর্ট আলাদা হবে, ডিসি চার্জিংয়ের ফাস্ট চার্জিংয়ের ক্ষেত্রে পোর্ট আলাদা হয়। এবং বিএমএসের রোলটা এখানে কিন্তু আরও ক্রুশিয়াল হয়ে দাঁড়ায়, কারণ যেহেতু কারেন্ট আর টেম্পারেচার এই দুটোকে কন্ট্রোল রাখতে হয় ব্যাটারির লাইফটাকে ইনসিওর করার জন্য। ঠিক আছে, এছাড়াও আর কি থাকে, কমিউনিকেশন সিস্টেম থাকে যাতে করে সেফলি পাওয়ারটাকে ট্রান্সফার করা যায়। ঠিক আছে, এখানে একটা ওয়ার্কিং প্রিন্সিপালও দেওয়া রয়েছে যে ফাস্ট চার্জিংয়ের ক্ষেত্রে এসি পাওয়ার গ্রিড থেকে নেয়, সেটাকে ডিসি থেকে কনভার্ট করে, যে ডিসি পাওয়ারটা ডাইরেক্টলি ব্যাটারি ব্যাকে দিয়ে দেওয়া হয়। ঠিক আছে, বাইপাসিং দ্য অনবোর্ড চার্জার, মানে অনবোর্ড চার্জারে আমরা কী করি, অনবোর্ড চার্জারে আমরা এসিটাকে
স্টেপ ডাউন করি, তারপরে সেখান থেকে আমরা হচ্ছে ব্যাটারি ভোল্টেজ অনুযায়ী সেই ব্যাটারি এতে নামাই ডিসি টু ডিসি কনভার্টার দিয়ে। আর এখানে কিন্তু ডাইরেক্টলি যে হাই পাওয়ার এসি, সেই হাই পাওয়ার এসি থেকেই কিন্তু হাই পাওয়ার ডিসিতে কনভার্ট করা হয়, অর্থাৎ স্টেপ ডাউনের কোনো গল্প নেই এখানে। সেই জন্য এটাকে আমরা বলছি যে bypassing the onboard charger, BMS control and monitor the charging process to prevent overcharging and overheating। ঠিক আছে, এরপরে চলে আসছি ফোর হুইলার মেকানিক্যাল সিস্টেম। মেকানিক্যাল সিস্টেমগুলো আমরা মোটামুটি আলোচনা করলাম, যে ট্রান্সমিশন সিস্টেম কী থাকে, গিয়ার বক্স চেক করা, তারপরে ড্রাইভ শ্যাফট লিকেজ নয়েজ এগুলো চেক করা। সাসপেনশন সিস্টেমের ক্ষেত্রে শক অ্যাবজর্বার, স্প্রিং, সাসপেনশন আর্ম যেগুলো থাকে সেখানে অয়েল লিকেজ হচ্ছে কিনা বা অ্যাবনর্মাল কিছু মুভমেন্ট হচ্ছে কিনা এগুলো চেক করা। স্টিয়ারিং সিস্টেম চেক করার জন্য আমাদেরকে দেখতে হবে যে স্টিয়ারিংয়ের কোনো মানে টাই রড যেটা থাকে তার লিঙ্কেজগুলো ঠিকঠাক আছে কিনা, পাওয়ার স্টিয়ারিং সিস্টেমটা স্মুথলি অপারেট করছে কিনা, ফ্রিলি মুভ করছে কিনা, ফ্রি প্লে বলা হয় এটাকে। ব্রেক সিস্টেমের ক্ষেত্রে আমরা দেখতে হবে যে ব্রেক প্যাড যেগুলো আছে, ডিস্ক আছে বা ড্রাম যেগুলো আছে সেগুলো এয়ার ব্রেক সিস্টেমে হলে সেগুলো, আর ফ্লুইডে থাকলে তাহলে ফ্লুইড লেভেলগুলো ঠিকঠাক আছে কিনা সেগুলো চেক করতে হবে। আর কোনো যে রিজেনারেটিভ ব্রেকিং যদি হয় তাহলে সেক্ষেত্রে আমাদের দেখতে হবে যে পাওয়ারটা মানে মোটরটা জেনারেটর মোডে অপারেট করছে কিনা, ব্যাটারি কন্টিনিউসলি ব্যাটারিতে চার্জ ফিরে আসছে কিনা ব্রেকিংয়ের সময়, এগুলো দেখতে হবে। বাকি এগুলো হুইল অ্যান্ড টায়ার চেক, টেম্পারেচার চেক, এগুলো মোটামুটি সবাই জানেন। আর ডুপ্লিকেশনটাও একটা খুব ইম্পর্টেন্ট, যে ইঞ্জিন অয়েল, গিয়ার বক্স অয়েল, ব্রেক ফ্লুইড, কুল্যান্ট, এগুলো সমস্ত কিছু বিভিন্ন লিকুইড ইউজ করা হয়। সেই লিকুইডগুলোর লেভেলগুলো আমাদেরকে চেক করে রাখতে হবে পিরিয়ডিক্যালি, যাতে করে মানে গাড়িটা প্রপারলি মেনটেন্সের মধ্যে থাকে। ঠিক আছে, এরপরে 8 নম্বর কোশ্চেন হচ্ছে হাই ভোল্টেজ যখন আমরা করছি, হাই ভোল্টেজে যে কী কী প্রিকশন নিতে হবে। পিপিই কিটের কথা বললাম, পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট, তার সাথে সাথে ওই লোটোর কথা বললাম, লকআউট ট্যাগআউট মানে হচ্ছে কোনো অ্যাক্সিডেন্টাল করার আগে যাতে সিস্টেমটা প্রপারলি লক হয়ে থাকে, অর্থাৎ মানে কেউ যাতে কোনোভাবে সিস্টেমটাকে অন করতে না পারে। ঠিক আছে, পুরোপুরি শাটডাউন করে রাখা, এটাকে লকআউট লোটো বলা হয় আমাদের। তারপরে ইনসুলেটেড টুলস ইউজ করা, মানে গ্লাভস বাগেরা এগুলো। আর যে স্ক্রু ড্রাইভার যেগুলো আমরা ইউজ করি সেগুলো স্ট্যান্ডার্ড হতে হবে। স্ট্যান্ডার্ডগুলো আলোচনা করেছিলাম এক সময়, ক্লাসে আলোচনা হয়েছিল আগের সেমিস্টার মোস্ট প্রবাবলি, কী কী হ্যান্ড টুল ইউজ করা হয় এবং সেই হ্যান্ড টুলগুলো কেন স্ট্যান্ডার্ডের হতে হবে। কারণ আমরা যদি হাই ভোল্টেজ নিয়ে অপারেট করবো সেহেতু আমাদের স্ক্রু ড্রাইভারের যে টিপটা থাকে সেটা তো সবসময় কোনো মেটালের হবে, তাহলে স্ক্রু ড্রাইভারের যে হ্যান্ডেলের যে ইনসুলেশন রেজিস্ট্যান্স যেটা রাবার দেওয়া থাকবে সেটা কিন্তু প্রপারলি গ্রেডেড হতে হবে, নর্মাল বাজারে ইনসুলেশন দিয়ে কাজ করলে চলবে না। এরপরে হচ্ছে ইনসুলেটেড টুলস হলো চেক ফর ভোল্টেজ, মাল্টিমিটার দিয়ে চেক ভোল্টেজ করে দেখতে হবে যে কোনো ভোল্টেজ আছে কিনা বিফোর টাচিং দ্য সিস্টেম। হাত দিয়ে টাচ করার আগে দেখে নিতে হবে যে আমাদের ভোল্টেজটা একদম শাটডাউন হয়েছে কিনা, জিরো হয়েছে কিনা। এছাড়াও মিনিমাম সেফটি ডিস্টেন্স মেনটেন করতে হবে যদি কোনো ডিরেক্টলি লাইভ পার্ট থাকে। আর ওয়ারিংগুলো ওয়ার্নিং সাইন দিতে হবে। ওয়ার্নিং সাইন মানে যেখানে ধরুন হাই ভোল্টেজ আছে সমস্ত ক্ষেত্রে যেসব জায়গায় 440 ভোল্টের বেশি থাকে সেখানে একটা ডেঞ্জার সিম্বল দেওয়া থাকে, আর যেখানে হাই ভোল্টেজ থাকবে সেখানেও একটা ডেঞ্জার সিম্বল দিয়ে রাখতে হবে, যাতে করে টেকনিশিয়ান ছাড়াও আনুষঙ্গিক আলাদা কেউ যদি টাচ করে কোনোভাবে সে যাতে ইলেকট্রোকিউটেড না হয় সেইটার মানে একটা প্রিভেন্টরি সাইন দিয়ে রাখতে হবে আমাদের। ঠিক আছে, তো এগুলো হলো সেফটি ইউনিট। রোড সেফটি রুল কী কী থাকে ড্রাইভ করার সময়, ট্রাফিক রুল, সিগন্যাল, সিট বেল্ট করতে হবে, স্পিড মেনটেন করতে হবে, মোবাইল ফোন ইউজ করা যাবে না, একটা ডিস্টেন্সের থেকে একটা ভেহিকেল থেকে একটা ভেহিকেলের সেফটি ডিস্টেন্স মেনটেন করতে হবে, ইন্ডিকেটার প্রপারলি ইউজ করতে হবে, মিরারের ইউজ করতে হবে ঠিকঠাক করে। ঠিক আছে, আর ডু নট ড্রাইভ আন্ডার ইনফ্লুয়েন্স, অ্যালকোহল বা ড্রাগ সবের মধ্যে ইউজ করা যাবে না। ঠিক আছে, রোড সেফটি নিয়ে বলার তেমন কিছু নেই, অলরেডি আপনারা জানেন। তো এরপরে চলে আসছি যে অবজারভেশন অ্যান্ড চেকিং প্রসিডিওর অফ HVAC সিস্টেম। ঠিক আছে, HVAC মানে আমরা অলরেডি বললাম যে হিটিং, ভেন্টিলেশন অ্যান্ড এয়ার কন্ডিশন। এবার এই হিটিং, ভেন্টিলেশন আর এয়ার কন্ডিশনিং এই প্রত্যেকটা পার্টে আমাদের কী কী কম্পোনেন্ট থাকে সেই কম্পোনেন্টগুলোকে কিন্তু আমাদেরকে এক্সপ্লেন করতে হবে। যে একটা ভিজুয়াল ইন্সপেকশন থাকে, যে কী কী ড্যামেজ ওয়ার আছে কিনা, রেফ্রিজারেন্ট লিক করছে কিনা, কোনো নয়েজ আসছে কিনা। ঠিক আছে, আর কি কম্পোনেন্ট থাকে সেগুলো চেক মানে কী কী চেক করবো বেসিক্যালি। কম্প্রেসার থাকে, বললাম কম্প্রেসার হচ্ছে প্রপারলি অপারেট করছে কিনা, ওভারহিট হচ্ছে কিনা বা ভাইব্রেট করছে কিনা এইসব চেক করা হয়।
কম্প্রেসারের ক্ষেত্রে। রেফ্রিজারেন্ট লেভেল চেক করা হয় কিসের জন্য, কুলিং পারফরমেন্সের জন্য, প্রপারলি যাতে কুলিং মেকানিজমটা কাজ করে সেই জন্য রেফ্রিজারেন্ট কতটা আছে, এনাফ আছে কিনা সেটা চেক করা হয়। তারপরে ব্লোয়ার মোটর ইন্সপেকশন। ব্লোয়ার মোটর কি করে, ব্লোয়ার মোটর হচ্ছে ওই এয়ার কন্ডিশনিং, এটাকে এয়ার কন্ডিশনিং না, এটা হচ্ছে বেসিক্যালি ওই এয়ার পাস করানো, মানে ভেন্টিলেশন ব্যাপারটাকে করে। তো সেটাও চেক করতে হবে। এয়ার ফিল্টার কন্ডিশন, এয়ার ফিল্টার তো বললাম আগেই যে ক্লিন করে রাখতে হবে, ঠিক আছে, মেনটেন দ্য এয়ার ফ্লো এফিসিয়েন্সি। টেম্পারেচার অ্যান্ড প্রেশার। টেম্পারেচার হচ্ছে আউটলেট টেম্পারেচার কত হচ্ছে আর প্রেশার কত আছে। এবার টেম্পারেচার প্রেশার কিন্তু প্রত্যেকটা কম্পোনেন্টেরই, মানে এয়ার ব্লো মোটর যেটা থাকবে, কম্প্রেসার যা থাকবে সেগুলোর সমস্ত কিছু এয়ার প্রেশার ঠিকঠাক আছে কিনা, এবং ব্রেকের ক্ষেত্রেও আমাদের এয়ার প্রেশার লাগে, সেগুলো কিন্তু দেখে রাখতে হবে। আর ইলেকট্রিক সিস্টেম যেগুলো থাকে সেগুলো প্রপার ফাংশন করছে কিনা সেগুলো। হ্যাঁ, এবার সোলারের ক্ষেত্রে কী কম্পোনেন্ট থাকে এগুলো তো আপনারা সবাই জানেন মোটামুটি। সোলারের ক্ষেত্রে আমাদের সোলার প্যানেল মূলত কাজ করে, তারপরে সোলার চার্জ কন্ট্রোলার থাকবে, কন্ট্রোলারের পরে আমাদের ব্যাটারি স্টোরেজ ইউনিটটা থাকবে। এবার তার সাথে সাথে আমাদের ইনভার্টার থাকে। ইনভার্টার কী করে না, নর্মাল ধরুন ব্যাটারি স্টোর করার আগে আমরা যে ডিসিটা পাচ্ছি সেই ডিসিটাকে বাড়িতে আমরা যে ইউজ করবো, ঠিক আছে, যাদের বাড়িতে সোলার ইউনিট আছে তারা অলরেডি ইনভার্টার ইউজ করছেন। তো সোলার যেহেতু ডিসি পাওয়ার প্রডিউস করছে, সেটাকে আমাকে বাড়িতে ইউজ করার জন্য এসিতে কনভার্ট করতে হবে, সেই জন্য আমাদের ইনভার্টার লাগবে। আর এছাড়াও চার্জিং ইউনিট থাকছে আর বিএমএস থাকবে, ঠিক আছে। এখানে একটা ওয়ার্কিং প্রিন্সিপাল লেখা আছে, ছোট্ট করে ওয়ার্কিং প্রিন্সিপাল লিখে দিতে হবে যে সানলাইট যখন পড়ে সোলার প্যানেলে তখন ইলেকট্রিক এনার্জিটা ডিসি ফর্মে কনভার্ট করে। তারপরে চার্জ কন্ট্রোলারের কাজ হচ্ছে পাওয়ারটাকে রেগুলেট করে সেটাকে ইভি চার্জারে পাঠানো, যেটা কিনা ব্যাটারি স্টোর করবে। আর ব্যাটারি স্টোর করা, ব্যাটারি চার্জ হওয়ার সময় এটা আমাদেরকে বিএমএসকে দিয়ে ইনসিওর করাতে হবে যে চার্জিংটা যাতে সেফলি হয়, ঠিক আছে। আর তারপরে দেখা যায় দিস সিস্টেম রিডিউস ডিপেন্ডেন্সি অন গ্রিড ইলেকট্রিসিটি অ্যান্ড প্রমোটস ক্লিন এনার্জি ইউজেস। মানে আমাদের যে সাপ্লাইটা আমরা নিই গ্রিড থেকে, সেই তার উপর ডিপেন্ডেন্সি কমে যায়। অর্থাৎ ধরুন যখন কখনো ইলেকট্রিসিটি নেই বা কিছু নেই, তখন কি আমরা গাড়ি চার্জ করতে পারবো না। তখন আমরা সোলার থেকে যে যদি আমরা ব্যাটারিতে চার্জটা স্টোর করে রাখি, যে কোনো সময় যে কোনো পারপাসে আমরা ইউজ করতে পারবো, ঠিক আছে। আচ্ছা, আর লাস্ট প্রশ্ন হচ্ছে ফরমেশন অফ ইভি সোলার চার্জিং সিস্টেম। তো কম্পোনেন্টগুলো অলরেডি ওপরে আলোচনা হয়েছে। তো এখানে ফরমেশন মানে কী করে করা হয়, স্টেপ বাই স্টেপ লিখে দিতে হবে আপনাদেরকে। যে প্রথমে সোলার চ্যানেল রুফটপে আমাদের সোলার প্যানেলগুলো আমাদের রুফটপে ইনস্টল করতে হবে, যাতে করে প্রপারলি সানলাইট পড়ে, যাতে করে ম্যাক্সিমাম ডিসি ইলেকট্রিসিটি আমরা প্রডিউস করতে পারি। তারপরে আমাদের সোলার চার্জিং কন্ট্রোলার থাকে, এমপিপিটি ইউজ করতে পারি, পিডব্লিউএম কন্ট্রোলার ইউজ করতে পারি, যেটা কিনা ভোল্টেজ এবং কারেন্টটাকে কন্ট্রোল করে, ঠিক আছে। এরপরে হচ্ছে ব্যাটারি স্টোরেজ ইউনিট রাখতে পারি আমরা, এটা অপশনাল দেওয়া রয়েছে, কারণ আমাদের ধরুন কেউ পার্টিকুলার একজন বাড়ির একটা গাড়ি চার্জ করতে চাইছেন, ঠিক আছে। তো ওটা কী হবে, বাড়ির যে এক্সিস্টিং ব্যাটারি ইউনিট আছে বা সেখানে হচ্ছে স্টোর হতে পারে। যদি বাড়িতে ব্যাটারি ইউনিট না থাকে তাও কিন্তু আমাদের ডিরেক্টলি সোলার মানে ব্যাটারিতে স্টোর না করেই আমরা ইভি চার্জিং পারপাসে ইউজ করতে পারি, ঠিক আছে। তো যখন ব্যাটারি স্টোরেজ রাখবো তখন আমাদের ইনভার্টার লাগবে, কারণ ব্যাটারি স্টোরেজ যে ইউনিটটা আছে সেটা তো ডিসি, সেখান থেকে আমরা যদি ইউটিলাইজ করতে যাই সেই ব্যাটারির যে পাওয়ারটা, সেটা তার জন্য আমাদের ইনভার্টার লাগবে, আলোচনা করলাম অলরেডি। এবং তার সাথে ইভি চার্জিং ইউনিট আর বিএমএসটা থাকবে, ঠিক আছে। তো এইগুলো হচ্ছে টোটাল 5 নাম্বার হলো। 5 নাম্বারে টোটাল আমাদের 6টা প্রশ্ন আসবে এই 12টা প্রশ্নের মধ্য থেকেই। যেভাবে অ্যান্সারগুলো লেখা রয়েছে এখন স্ট্যান্ডার্ড ফরম্যাটে দেওয়া রয়েছে, তো আপনারা নিজের মতো করে লিখতে পারেন, কিন্তু এখানে স্যাম্পল অ্যান্সার দেওয়া রয়েছে, এখান থেকে আপনাদের পড়তে সুবিধা হবে এবং এক্সামের মতো করে রেডি হতে সুবিধা হবে, ঠিক আছে। যদি কারো কিছু প্রশ্ন